হুম, আজকে আমরা কয়েনের লাস্ট অংশটুকু একটু আলোচনা করব, উম, যেটা খুব চর্চিত বিষয়। জানি না এটা কি আহ, কোনো বিশ্ববিদ্যালয়ে সেইভাবে পড়ানো হয় কিনা, কিন্তু লেটার ডেভেলপমেন্ট অফ অ্যানালিটিক ফিলোসফির আলোচনা করতে গেলে এই আলোচনাটাকে আমরা বাদ দিয়ে করতে পারি না। সেটা হচ্ছে কয়েনের এপিস্টেমোলজিক্যাল ভিউ, জ্ঞানতাত্ত্বিক ভিউ, যেটাকে আমরা ন্যাচুরালাইজড এপিস্টেমোলজি বলে থাকি। সো কোয়াইন্স ন্যাচারালাইজড এপিস্টেমোলজি বলতে আমরা কি বুঝবো সেটা একটু দেখে নেবো। ন্যাচারালিজম আর এপিস্টেমোলজিতে ন্যাচারালিজমের কিভাবে প্রয়োগ করা হয়েছে সেটা আমরা একটুখানি দেখে নেব। প্রথমেই মানে আমাদের একটা আহ, জিনিস ক্লিয়ার করে নিতে হবে যে ন্যাচারালাইজ এপিস্টেমোলজি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ এপিস্টেমোলজি। ইনফ্যাক্ট কেউ কেউ বলতে পারেন যে এটা আদৌ এপিস্টেমোলজি কি না। আম, যদিও তার ব্যাখ্যা কয়েন দেন কিভাবে এটা এপিস্টেমোলজিকে অন্যভাবে একটা ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করা যায় এপিস্টেমোলজি। যাই হোক, এপিস্টেমোলজিতে আমাদের একটা বেসিক কোশ্চেন হচ্ছে যে উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইন এপিস্টেমোলজি। উই উই অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ উই নো থিংস। আমরা বস্তুকে কেমন করে জানি, উম, সেটা একটা এপিস্টেমোলজির একটা প্রবলেম। So, traditional philosophers would say that if you sit in an armchair and ask, how can I be certain about the world or the worldly things that exist outside of mind? Hmm. And how can we know that they really exist? They really exist. এই যে প্রশ্নটা, যে আমরা আমরা যদি একটা মানে বসে চারিদিকে তাকানোর চেষ্টা করি তাহলে একটা জগৎ দেখতে পাই, এবং এই জগৎ বস্তু জগৎ, এই জগতের একটা মনোনিরপেক্ষ অস্তিত্ব আছে। এবং এই মনোনিরপেক্ষ অস্তিত্বকে আমরা অস্তিত্ব সম্পর্কে আমরা কিভাবে নিশ্চিত হতে পারি, কিভাবে আমাদের নিশ্চিত জ্ঞান হয়, এটা এপিস্টেমোলজির একটা বিগ কোশ্চেন। এবং ট্র্যাডিশনাল এপিস্টেমোলজিতে আপনারা যদি রেশনালিজম এম্পিরিসিজমে দেখেন, সেই ক্লাসিক্যাল মডার্ন ফিলোসফিতে, মানে ক্লাসিক্যাল পিরিয়ড অফ মডার্ন ফিলোসফিতে কিন্তু এই প্রশ্নটাই বিভিন্নভাবে উত্থাপিত হয়েছে, বিভিন্ন দার্শনিক উত্থাপন করেছে। আহ And those classical philosophers have tried to find out a solid bedrock or a solid foundation uh, on which our knowledge is to be based. Or our set of knowledge, a system of knowledge is to be based. এবং সেই যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন সম্বন্ধে আমাদের 100% নিশ্চয়তা থাকতে হবে, কোন রকম অনিশ্চয়তা থাকলে চলবে। Like that of mathematical proof. In a mathematical proof, we know that uh, uh, if it is valid, if it is correct one, then there can be no uh, doubt that, or there can be no scope for the doubt about the mathematical proof. তো এইরকম একটা সলিড ফাউন্ডেশন, ইনডুবিটেবল ফাউন্ডেশন অনুসন্ধান কিন্তু ফাউন্ডেশনের অনুসন্ধান ক্লাসিক্যাল মেটাফিজিক্সে আমরা পেয়ে থাকি। কোয়াইন কোয়াইন ক্রিটিসাইজ দিস অ্যাপ্রোচ। ইনফ্যাক্ট কোয়াইন thought that this approach was wrong entirely. Rather, he suggested that mm, uh, that our approach should be more down to earth. বেশি মানে অতিরিক্ত ওই একটা হাই অ্যাম্বিশন ফর সার্টেনটি, একটা যে সার্টেনটি নিশ্চয়তার যে একটা হাই অ্যাম্বিশন আমাদের অনুসন্ধান, সেটার বদলে তিনি একটা বেশ হাম্বেল একটা অ্যাপ্রোচের কথা বলেন। সেই হাম্বেল অ্যাপ্রোচটা কি? যে এইরকম এইরকম আর্মচেয়ার ফিলোসফি, মানে আর্মচেয়ার ফিলোসফি মানে ওই যে রেশনালিস্ট অ্যাপ্রোচ, বা অন্যরা যারা করে থাকেন, যে এই অ্যাপ্রোচে আমরা বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে দেখতে যাই একটা রেশনাল ফাউন্ডেশন, গ্রাউন্ড, এইগুলো
আমরা অনুসন্ধান করি, এবং সেই অনুসন্ধান করতে গেলে আমাদের কোনো এম্পিরিক্যাল ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না, কোনো সায়েন্টিফিক থিওরি, সায়েন্টিফিক প্রসেসের প্রয়োজন হয়, রাদার আমরা শুধুমাত্র ওই চেয়ারে বসে বসে, আর্মচেয়ার ফিলোসফি বলতে চেয়ারে বসে বসে শুধুমাত্র চিন্তা করলে, ধ্যান করলে, অনুধ্যান করলেই আমরা সেই সলিড ফাউন্ডেশন অনুসন্ধান পেয়ে যাই। তিনি এই অ্যাপ্রোচটার নিন্দা করেছেন, সমালোচনা করেছেন। বরং তিনি বলছেন যে কেন আমরা জ্ঞানের আলোচনা, সায়েন্টিফিক যে প্রজেক্ট, সায়েন্টিফিক যে ইনভেস্টিগেশন তদ অনুসারী করব না। সো আমাদের তিনি বলতে যাচ্ছেন যে আমাদের জ্ঞান বিষয়ক আলোচনাও সায়েন্সের আলোচনার মতো, সায়েন্টিফিক আলোচনার মতো, আরো ভালো করে বললে ন্যাচারাল সায়েন্সের যে পদ্ধতি, ন্যাচারাল সায়েন্সের আলোচনার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারেই হওয়া উচিত। এটাই হচ্ছে কোয়াইনের খুব একটি গুরুত্বপূর্ণ আলোচনা, মানে গুরুত্বপূর্ণ মানে একটা তিনি নতুন ভাবে এপিস্টেমোলজির একটা অ্যাপ্রোচের কথা বলছেন। তো তার এই বিষয়ে যে বিখ্যাত প্রবন্ধ এপিস্টেমোলজি ন্যাচারালাইজড, যেটা 1969 সালে প্রকাশিত হয়, এই প্রবন্ধে তিনি যুক্তি দিয়েছেন, যুক্তি দিয়ে দেখান যে তার একটি, আমি ইংরেজি কোটেশন আমরা এখানে উল্লেখ করতে পারি, এপিস্টেমোলজি শুড সিম্পলি fall into place as a chapter of psychology and hence of natural science. তাহলে এপিস্টেমোলজি অ্যাকচুয়ালি হচ্ছে সাইকোলজির একটা অংশ, ডেসক্রিপটিভ সাইকোলজির একটা অংশ, অ্যান্ড হেন্স অফ ন্যাচারাল সায়েন্স। তাহলে এপিস্টেমোলজির যাবতীয় আলোচনাকে আমরা ডেসক্রিপটিভ সাইকোলজির যে আলোচনা তার সাথে তার মধ্যেই অন্তর্ভুক্ত করব। আর যেহেতু ডেসক্রিপটিভ সাইকোলজি বা সাইকোলজি একটা ন্যাচারাল সায়েন্স, সো এপিস্টেমোলজি became a part of ন্যাচারাল সায়েন্স। যদি আমরা সহজ ভাষায় বলতে চাই যে we should study how human beings actually learn, and know things using the same methods as scientists use. তাহলে আমরা যেটা জানার চেষ্টা করব যে হিউম্যান নলেজ অ্যাবাউট এক্সটার্নাল থিং, ইউজ অফ ওয়ার্ডস, এইটা জানার চেষ্টা করব কিভাবে এই সায়েন্টিস্টরা যে মেথড ইউজ করেন, হ্যাঁ, সেই মেথড দিয়েই আমরা ওইগুলোকে জানার চেষ্টা করবো। সেই মেথডগুলো কি আমরা জানি সকলেই, অবজারভেশন, মেকিং অ্যান হাইপোথিসিস, প্রপোজিং অ্যান হাইপোথিসিস অ্যান্ড টেস্টিং অফ হাইপোথিসিস। এই যে একটা ফেনোমেনা অবজার্ভ করলাম, এম্পিরিক্যাল ফেনোমেনা অবজার্ভ করে তার হাইপোথিসিস গঠন করা, এবং সেই হাইপোথিসিসের সপক্ষে কিছু প্রমাণ বা এভিডেন্স দিয়ে সেই হাইপোথিসিসটাকে প্রমাণ করার চেষ্টা করে। তো এই যে সায়েন্টিফিক মেথড, এই যে সায়েন্টিফিক প্রসেস, সেই প্রসেস দিয়েই আমরা হিউম্যান নলেজের এক্সপ্লেনেশন দেব। এবং এই যে তার এই বক্তব্যটাকে তিনি তার আরেকটি বিখ্যাত গ্রন্থ, দ্য রুটস অফ রেফারেন্স, এই গ্রন্থে, যেটা 1970s প্রকাশিত হয়েছিল, এই গ্রন্থে তিনি বলছেন, আমি পড়ছি ওই জায়গা থেকে, আওয়ার অনলি চ্যানেল of information about the world is the impact of external forces on our sensory surfaces. তাহলে our only channel of information about the world, জগৎ সম্বন্ধে আমাদের একমাত্র ইনফরমেশন গ্রহণের যে চ্যানেল about the world is the impact of external forces on our sensory surfaces. তাহলে সেন্সারি যে সারফেস গুলো রয়েছে, মানে আমরা যদি পঞ্চ ইন্দ্রিয় যে বলি, তার উপরে যে সারফেসটা রয়েছে, তার উপরি অংশ, উপরি তল রয়েছে, সেই সারফেসে যে এক্সটার্নাল ফোর্সেস এর যে ইম্প্যাক্ট গুলো,
এক্সটার্নাল ফোর্সেস এর ইম্প্যাক্ট মানে আমি টেবিলের উপরে হাত লাগছি, এই যে টেবিলটার যে টেবিলটা একটা এক্সটার্নাল থিং, তার যে ফোর্সটা দিচ্ছে তার ফলে আমি এটা যে হার্ড বলে আমি অনুভব করতে পারছি, বা এটা স্মুথ এটা অনুভব করতে পারছি। এই যে ইম্প্যাক্ট গুলো আমার সেন্সারি সারফেসের উপরে আমাদের রিসিভড হচ্ছে, এবং দিস ইজ দ্য অনলি ওয়ে of receiving any data, any information about the world. তাহলে জগৎ সম্বন্ধে ইনফরমেশন কালেক্টের একমাত্র পথ হিসেবে আমরা এইটাকেই পাই। সো সেজ সায়েন্স ইটসেলফ, এবং সায়েন্স এই ধরনের কথাই বলে থাকে, সায়েন্স এই কথাই বলে থাকে, দের ইজ নো ক্লিয়ারভয়েন্স। ক্লিয়ারভয়েন্স মানে আমরা বলতে পারি যে তৃতীয় নয়, মানে এক্সট্রা কোনো আমাদের কোনো সেন্স অর্গান নেই, সেন্সুয়াল প্রসেস নেই, যার দ্বারা আমরা এরকম কোন নলেজ পেতে পারি। তাহলে সব নলেজ কিন্তু ওই সেন্সারি সারফেসের মধ্যে দিয়েই রিসিভড হচ্ছে। সব ইনফরমেশন কিন্তু এইভাবে এক্সটার্নাল ওয়ার্ল্ডের যাবতীয় ইনফরমেশন এইভাবে রিসিভড হচ্ছে, আমাদের আর কোনো পথ নেই, কোনো এরকম থার্ড আই বা যেটাকে ক্লিয়ারভয়েন্স বলা হচ্ছে সেরকম কিছু নেই। হ্যাঁ, now the question, can we have parlayed this meager sensory input into a full-blown scientific theory of the world? So he raised a question যে এই যে সামান্য খুব অতি অল্প সেন্সরি ইনপুট গুলো পাচ্ছি, হ্যাঁ, সেই সেন্সরি ইনপুট দিয়ে, খুব অত্যল্প সেন্সরি ইনপুট দিয়ে ইনপুটটাকে কিভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি একটা ফুল ব্লোন সায়েন্টিফিক থিওরি অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে জগৎ সম্বন্ধে আমরা যে সায়েন্টিফিক থিওরি গুলো করি, সেই থিওরি গুলো তো শুধুমাত্র দোজ থিওরি আর নট বাউন্ড within a particular set of things, or those theories are not true only of a particular things. এটার একটা ফুল ব্লোন বা বলতে গেলে একটা সর্বব্যাপী একটা ব্যাখ্যা করার ক্ষমতা রয়েছে। এই যে ফুল ব্লোন সায়েন্টিফিক থিওরিতে আমরা কিভাবে পৌঁছতে পারি, কিভাবে ট্রান্সফর্ম করতে পারি, মানে মোদ্দা কথা হচ্ছে যে আমরা তো সেন্সারি ইমপ্রেশন হিসেবে বা সেন্স ইমপ্রেশন হিসেবে, সেন্স ডেটা হিসাবে, হ্যাঁ, সেন্স ইনফরমেশন হিসাবে আমরা তো খুব ছোট ছোট অল্প অল্প জিনিস পাই। তো সেই ছোট ছোট অল্প অল্প জিনিসগুলোকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করি একটা বৃহৎ আকার সায়েন্টিফিক থিওরিতে, এইটা হচ্ছে প্রশ্ন। দিস ইজ ইটসেলফ এ সায়েন্টিফিক কোয়েশ্চেন। তো কোয়াইন বলছেন যে এই কোয়েশ্চেনটা একটা সায়েন্টিফিক কোয়েশ্চেন, এটাকে আমরা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন বলবো না, যেমন করে আমরা একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন ইন দ্য সেন্স যে ট্র্যাডিশনাল ফিলোসফাররা যেমন ভাবে ফিলোসফিক্যাল কোয়েশ্চেনকে ট্রিট করে, ট্র্যাডিশনাল ফিলোসফাররা ফিলোসফিক্যাল কোয়েশ্চেনকে কেমন ট্রিট করে, যে এই কোয়েশ্চেনটা অ্যাজ ইফ এই কোয়েশ্চেনটা ক্যানট বি আনসার্ড, this question cannot be answered from the scientific point of view, or the answer of this question cannot be found within the scientific framework. তাহলে যদি সায়েন্টিফিক ফ্রেমওয়ার্কের মধ্যে এই প্রশ্নের উত্তর না পাওয়া যায়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সায়েন্সের বাইরে গিয়ে যেতে হবে। হ্যাঁ, সায়েন্সের বাইরে গিয়ে এর অনুসন্ধান করতে হবে, এবং সেই সায়েন্সের বাইরে গিয়ে অনুসন্ধানটা দার্শনিকেরা করে থাকেন। এইটাই আমরা ট্র্যাডিশনালি এইভাবেই শিখে এসেছি। দর্শনের কাজ অনেক সময় আমরা খুব পপুলার ল্যাঙ্গুয়েজে বলি যে বিজ্ঞানের যেখানে শেষ দর্শনের সেখানে শুরু, এই যে ট্র্যাডিশনাল ধারণা। কোয়াইন এখানে বলছেন যে এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড খণ্ড সেন্স ইমপ্রেশন, সেন্স ইনফরমেশন গুলো কিভাবে বৃহত্তর একটা সায়েন্টিফিক এবং একটা কনসিস্টেন্ট সায়েন্টিফিক সিস্টেম গঠন করতে পারে, তার উত্তর দেওয়ার জন্য আমাদের বিজ্ঞানের বাইরে যেতে হবে না, বরং বিজ্ঞানের মধ্যে থেকেই এর উত্তর দিতে পারি। সুতরাং এই কোশ্চেনটাকে ক্লাসিক্যাল ফিলোসফাররা যেভাবে একটা টিপিক্যাল ফিলোসফিক্যাল কোশ্চেন বলে মনে করেন, সেই রকম টিপিক্যাল ফিলোসফিক্যাল কোশ্চেন নয়। ইনফ্যাক্ট দিস ইজ ইটসেলফ এ সায়েন্টিফিক কোশ্চেন, কোয়াইন বলছেন। The pursuit of it with free use of scientific theory is what we call naturalized epistemology.
তো এইখানে তিনি ন্যাচারালাইজড এপিস্টেমোলজির অ্যাপ্রোচটাকে খুব ক্লিয়ার কাট ল্যাঙ্গুয়েজে বললেন। এই যে আমরা যে এই যে অনুসন্ধান করতে যাব, এই পদ্ধতিটা, হ্যাঁ, এই যে আমাদের প্রচেষ্টাটা, হ্যাঁ, এই প্রচেষ্টাটা সফল হতে গেলে একটা সাইন্টিফিক ফ্রি ইউজ অফ সাইন্টিফিক থিওরি দরকার, সাইন্টিফিক থিওরিগুলোর ফ্রি ইউজ দরকার। হ্যাঁ, এবং সেই ফ্রি ইউজ অফ সাইন্টিফিক থিওরি করেই আমরা যেটা পাবো, যে ধরনের এপিস্টেমোলজি পাবো, সেটাই হচ্ছে ন্যাচারালাইজড এপিস্টেমোলজি। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যেটা আমরা বুঝলাম যে সেন্সরি সারফেস থেকে যে আমাদের নলেজ গুলো পাই, সেগুলো খুব স্বল্প পরিমাণের, বা বা সেই নলেজ গুলো কিরকম কিরকম, যে আহ, উম, যেমন করে আমরা আমাদের মানে পঞ্চনেন্দ্রিয়, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, হ্যাঁ, বা স্কিন দিয়ে, হ্যাঁ, এই যে সেন্সরি সারফেসের মাধ্যমে আমরা এক্সটার্নাল ওয়ার্ল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করি, এনকাউন্টার হই, এবং তার ফলে আমাদের ওই ইনফরমেশনস গুলো আমাদের রিসিভড হয়। হ্যাঁ, এবং এইটাই হচ্ছে এভরিথিং উই নো, দিস ইজ দ্য অনলি ওয়ে, হ্যাঁ, অফ রিসিভিং এনি ইনফরমেশন অ্যাবাউট এক্সটার্নাল ওয়ার্ল্ড। Everything we know comes, everything or we know come through these channels. হ্যাঁ, আমরা যা কিছুই জানি এই চ্যানেল দিয়েই আমাদের আসতে হবে। So the point is that this sensory surface, or this sensory channel provides us very meager, very scanty, or very insufficient information. Now the question is, how this insufficient information can be transformed into a full body of scientific knowledge. এইটাই হচ্ছে প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বিজ্ঞানীরা, মানে বিজ্ঞানের জায়গাতে ওই তথাকথিত দার্শনিকরা, যেগুলো ওই যে ট্র্যাডিশনাল ক্লাসিক্যাল ফিলোসফাররা এখানে এন্টার হন, ঢুকে পড়েন, এবং তারা একটা বিজ্ঞানের বাইরের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, এবং তারা দেখাতে চান যে এই ব্যাখ্যাটা বিজ্ঞানের পক্ষে দেওয়া সম্ভব নয়। সো উই শুড টেক দ্য রেসপন্সিবিলিটি, এবং আমরা এর একটা সুষ্ঠু সমাধান দেব। হ্যাঁ, বিজ্ঞানের পক্ষে এর সমাধান দেওয়া সম্ভব নয়। এবং কোয়াইন বললেন যে না, এই যে পদ্ধতিটার মধ্যেই ত্রুটি রয়েছে, আসলে এই প্রশ্নটা কোনোভাবেই এক্সট্রা সাইন্টিফিক নয়। হ্যাঁ, এটা সাইন্টিফিক কোয়েশ্চেন, ইটসেলফ এ সাইন্টিফিক কোয়েশ্চেন। এবং আমরা ওই সো কল্ড ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ না দিয়ে, ফিলোসফারদের টাস্ক হিসাবে এটাকে না দেখিয়ে, হ্যাঁ, এবং ফিলোসফাররা কি করেন, এই টাস্কটাকে তাদের করে নিয়ে একটা মিস্টিরিয়াস সিস্টেম বিল্ড আপ করার চেষ্টা করেন। হ্যাঁ, এবং সেই মিস্টিরিয়াস সিস্টেম তারা দেখাতে যান, মিস্ট্রিটা এমন ভাবে ক্রিয়েট করেন যে উইদাউট সাচ, মানে দোজ প্রবলেম, দোজ ইস্যুস, or that particular issue cannot be resolved within scientific system, so we have to go outside that scientific system. So এইরকম একটা মিস্ট্রি তৈরি করে, যে সেই আউটসাইড সাইন্টিফিক সিস্টেমটা আমরা প্রোভাইড করি। কোয়াইন বলছেন যে না, এইটা করার প্রয়োজন নেই, এইরকম মিস্টিরিক্যাল, মানে একটা মিস্টিরিয়াস একটা সিস্টেম, হ্যাঁ, মিস্টিক্যাল সিস্টেম তৈরি করা, বা এরকম একটা মিস্ট্রি তৈরি করার কোনো প্রয়োজন নেই। বরং আমরা যেটা করব, যে সায়েন্টিস্টদের বলবো যে এই বিষয়ে অনুসন্ধান করার জন্য, এই বিষয়ে কোনো তথ্য প্রদান করার জন্য। সো উই শ্যাল আস্ক সায়েন্টিস্ট টু ইনভেস্টিগেট these problems, or this problem from within the science. সায়েন্সের মধ্যে থেকেই এই অনুসন্ধানের, এই সমস্যার অনুসন্ধানের কথা সায়েন্টিস্টদের আমরা জিজ্ঞাসা করবো। সো this is the main approach of Quine's ন্যাচারালাইজড এপিস্টেমোলজি। এখন কথা হচ্ছে যে কোয়াইন কি যুক্তি দেবেন, কোয়াইন কিভাবে দেখাবেন যে ট্র্যাডিশনাল এপিস্টেমোলজি সেটা কিভাবে ইনসাফিসিয়েন্ট, বা সেটা কিরকম এরকম একটা মিস্টিক্যাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, কেন সেটা ফেইল হলো, এটা
কেন আমরা সেটাকে পরিত্যাগ করে সায়েন্টিফিক অ্যাপ্রোচ নেব, ন্যাচারালাইজড অ্যাপ্রোচ নেব? হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্লাইন বলছেন যে ওই যে আমরা ফাউন্ডেশন খোঁজার চেষ্টা করছিলাম, যে একটা একটা বেডরক, একটা একটা ফাউন্ডেশনাল নলেজ, হ্যাঁ, উম, এবং যেটা ইন্ডুবিটেবল হবে, যেটা বিষয়ে আমাদের কোনো সংশয় হবে না, সেই কার্তেজিয়ান ফার্স্ট ফিলোসফির কথা যদি আমরা মনে করি, যেখানে ডেকার্ট যে কোনো ধরনের এপিস্টেমোলজিক্যাল ইনভেস্টিগেশনের আগে তিনি ওই সাবজেক্টিভিটির সার্টেনিটিটাকে এস্টাবলিশ করছেন, এবং তিনি বলছেন যে দিস ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ ফিলোসফি, এবং দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ ফিলোসফি। এখান থেকে আমরা যাত্রা শুরু করব। সো ট্র্যাডিশনাল ফিলোসফার্স ফ্রম ডেকার্টস onwards have tried to build a knowledge system of knowledge on a foundation of indubitable or absolute certain bedrock or certain base. হ্যাঁ, এইটা তাদের একটা প্রচেষ্টা ছিল। ডেকার্স যেমন ভাবে আমরা ডেকার্তের যে ফেমাস মেথড অফ ডাউট পাই, সেটা দিয়ে আমরা দেখেছি যে তিনি কিভাবে আই অ্যাম থিঙ্কিং দেয়ারফর আই অ্যাম, হ্যাঁ, এখানে এখানে মনে রাখতে হবে আই আই প্রোনাউন্স দ্য ওয়ার্ড আই অ্যাম থিঙ্কিং। এটা ট্র্যাডিশনাল মানে ওই যে পপুলার ইংলিশ ট্রান্সলেশনে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম বলা হয়, কিন্তু কজিটো আর্গো সোম এই কথাটার যদি প্রপার ইংলিশ ট্রান্সলেশন করা হয়, মানে আই থিঙ্ক কথাটার অর্থ এইরকম দাঁড়ায় যে আই ইউজুয়ালি থিঙ্ক, বাট দ্যাট ডাজন্ট গ্যারান্টি দ্যাট আই অ্যাম থিঙ্কিং প্রেজেন্ট, আই অ্যাম থিঙ্কিং অ্যাট প্রেজেন্ট। হ্যাঁ, এইরকম কিন্তু অর্থটা তার মধ্যে নিহিত থাকে না। কিন্তু যখন বলি যে আই অ্যাম থিঙ্কিং, ডেকার্ট যেভাবে তার যুক্তিটাকে ফর্মুলেট করেছিলেন, আপনারা যদি ইফ ইউ ক্যান রিমেম্বার দ্যাট 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 আর্গুমেন্ট, হিজ ফর্মুলেশন, সেখানে তিনি কিন্তু ওই আই অ্যাম থিঙ্কিং, আই অ্যাম ডাউটিং অ্যান্ড ডাউটিং ইজ এ থিঙ্কিং, এইভাবেই কিন্তু দেখানোর চেষ্টা করেছিলেন। সুতরাং তার যদি প্রপার ট্রান্সলেশন করতে হয়, তাহলে আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম না করে বরং আই অ্যাম থিঙ্কিং দেয়ার ফর আই অ্যাম করতে হবে। মানে আমি সচরাচর চিন্তা করি তাই আমি আছি, সেই রকম কিন্তু নয়, বরং আমি এখন চিন্তা করছি তাই আমি এখন আছি। হ্যাঁ, তো এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু যুক্তিটাকে বুঝতে হবে। তাই আমি বললাম যে ডেকার্ট যে সেই তার মেথড অফ ডাউটটাকে ব্যবহার করে তিনি যে একটা ইনডুবিটেবল ট্রুথ আবিষ্কার করলেন, আই অ্যাম থিঙ্কিং দেয়ারফর আই অ্যাম, এবং সেটাকে তিনি স্টার্টিং পয়েন্ট অফ ফিলোসফি বলেছিলেন। কোয়াইন এই যে অ্যাপ্রোচটাকে এন্টায়ারলি রিজেক্ট করছেন, এবং ন্যাচারালিস্ট লাইক কোয়াইন will abandon this Cartesian vision of epistemology, in which they attempt to convert our beliefs into a solid foundation of certainty. এই যে সার্টেনটির একটা সলিড ফাউন্ডেশনের উপরে আমাদের বিলিফটাকে প্রতিষ্ঠা করতে, or they tried to establish our belief on a solid foundation of certainty. এই বিলিফটাকে সলিড ফাউন্ডেশনের অফ সার্টেনটি বা নিশ্চয়তার সলিড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করার প্রচেষ্টা কিন্তু এই ক্লাসিক্যাল এপিস্টেমোলজিস্টদের মধ্যে ছিল। ন্যাচারালিস্টরা, কোয়াইন প্রমুখ ন্যাচারালিস্টরা, বিশেষ করে কোয়াইন এই অ্যাপ্রোচটাকে অ্যাবান্ডন করেন। তিনি এই যে সার্টেনটির অনুসন্ধান, নিশ্চয়তার অনুসন্ধানটাকেই বলছেন যে এটা একটা ইটস এ লাইক নাইট মেয়ার, মানে আমাদের সব সময় যেন একটা ভয়ঙ্কর স্বপ্নের মতো, যে সার্টেনটি কেমন করে পাবো, সার্টেনটি না পেলেই বোধহয় আমাদের সব জলাঞ্জলিতে যাবে, এইরকম একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো লাগে, যে সার্টেনটিটাকে কোনো রকম ভাবে হারাতে দিলে চলবে। এবং তার জন্যই দার্শনিকেরা এই সার্টেনটিটাকে বারবার খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন, আবিষ্কার করার চেষ্টা করেছেন, প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। হ্যাঁ, এবং তারা দেখান যে এভরি বিলিফ, ইভেন আওয়ার মোস্ট বেসিক বিলিফ, বেসিক সেট অফ বিলিফ আর বেসিক ওয়ান,
হ্যাঁ, প্রত্যেকটা বিলিফ যেগুলো আমাদের খুব বেসিক বিলিফ, হ্যাঁ, সেগুলোকে সার্টেন হতে হবে, হ্যাঁ, বা সার্টেন এইরকম তার একটা সার্টেনটি ছাপ থাকতে হবে। কিন্তু কোয়াইন কোয়াইন বলছেন যে দেয়ার ইজ নো সাচ ফাউন্ডেশন, এরকম কোনো ফাউন্ডেশন নেই। হ্যাঁ, তো আমাদের যেই বিলিফ, যে কোনো বিলিফ হোক না কেন, বিলিফ, আমাদের বিলিফ সিস্টেমে যে কোনো বিলিফকে, ইভেন যেটা বেসিক বিলিফ, যেটাকে আমরা ফাউন্ডেশনাল বিলিফ বলে মনে করি, যে বেসিক বিলিফ, সেটাও কিন্তু রিভাইজ হতে পারে, দ্যাট ক্যান বি পোটেন্সিয়ালি রিভাইজড। হ্যাঁ, হ্যাঁ, এটাও কিন্তু পোটেন্সিয়ালি, মানে তার মধ্যে রিভাইজড হওয়ার পোটেন্সিয়ালিটি রয়েছে। সো বিলিফের ক্ষেত্রে এরকম সার্টেনটি অনুসন্ধান করার যুক্তিযুক্ততা কোনো রকম ভাবেই নেই। কোয়াইন কোয়াইন একই সাথে যেটা করলেন যে এই রকম কোনো ফার্স্ট ফিলোসফি, স্টার্টিং পয়েন্ট অফ ফিলোসফি, সার্টেনটি যেহেতু তিনি এরকম অস্বীকার করলেন, একই সাথে তিনি এরকম কোনো ফার্স্ট ফিলোসফি হতে পারে, হ্যাঁ, দ্য আইডিয়া দ্যাট ফিলোসফি কুড স্ট্যান্ড আউটসাইড সায়েন্স অ্যান্ড অ্যান্ড provide the ultimate justification for science, uh, um, that justification or that foundation, sometimes called a first philosophy, is to be rejected. কোয়াইন বলছেন যে এই ধরনের যে ফার্স্ট ফিলোসফির ধারণাটাকে কিন্তু পরিত্যাগ করতে হবে। এবং তিনি তার একটি পরের দিকের রচনা এবং বেশ বেশ পরিণত বয়সের রচনা, 1995 সালে প্রকাশিত একটি রচনাতে তিনি বলছেন যে, রচনাটার নাম হচ্ছে ন্যাচারালিজম অর লিভিং উইদিন ওয়ান্স মিনস। হ্যাঁ, এই 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 যে প্রবন্ধে তিনি বলছেন যে ন্যাচারালিজম হোল্ডস দ্যাট দেয়ার ইজ নো হায়ার অ্যাক্সেস টু ট্রুথ দেন এম্পিরিক্যালি স্টেবল হাইপোথিসিস, সরি empirically testable hypothesis. Naturalism holds that there is no higher access to truth than empirically testable hypothesis. তাহলে ন্যাচারালিজম কি বলে থাকে? ট্রুথ বা ট্রুথ বলে যেটাকে আমরা বুঝি, এইরকম কোনো হায়ার ট্রুথ নেই। হায়ার অ্যাক্সেস টু ট্রুথ বলতে মানে মানে আমরা এরকম কোনো উচ্চতর উপায়ে সত্যে পৌঁছাতে পারি না, অর্থাৎ সত্যের এরকম কোনো উচ্চতর পর্যায় নেই। হ্যাঁ, সত্যকে যদি আমাদের জানতে হয়, সেটা কিভাবে জানতে হবে? এম্পিরিক্যালি টেস্টেবল হাইপোথিসিস। হ্যাঁ, তাহলে ট্রুথে পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে এম্পিরিক্যালি টেস্টেবল হাইপোথিসিসের মাধ্যমে আমরা ট্রুথে পৌঁছাতে পারি। ধরা যাক যে মানে আমরা আমরা বলতে পারি যে we can't climb outside our own skin to check whether our eyes are working properly or not. মানে যেটা বলতে যাচ্ছি যে we cannot stand outside of our eye. আমরা আমাদের চোখটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমি নিজে এইটার বাইরে গিয়ে কোন একটা পজিশন নিয়ে নিলাম, যে পজিশন থেকে দেখবো যে আমার চোখটা কাজ করছে, আমার চোখটা কাজ করছে কিনা, এইরকম কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, এরকম কোনো স্ট্যান্ড পয়েন্ট থাকতে পারে না। এবং এনি টাইপ অফ চেক, হ্যাঁ, যদি হয়ে থাকতো, ইভেন ইফ দেয়ার ইজ এনি পসিবিলিটি অফ সাচ চেক, হ্যাঁ, that could be possible, that would have been possible only by our eyes itself. হ্যাঁ, তাহলে যদি এইরকম কোনো চেক হয়েও থাকে, যদি কোনো চেক সম্ভব, মানে আমার চোখ ঠিকঠাক কাজ করছে কিনা সেটা জানার জন্য আমার চোখ দিয়েই দেখতে হবে। সুতরাং সায়েন্সের এই যে প্রবলেমটা, যেটা আমরা দেখলাম যে সায়েন্সের ক্ষেত্রে যে প্রবলেমটা রয়েছে, যে আমাদের এম্পিরিক্যাল মিগার, মানে ওই যে স্বল্প পরিমাণ এম্পিরিক্যাল ইনফরমেশন থেকে কিভাবে আমরা হাইপোথিসিসে যেতে পারি, সেইটা যাওয়ার জন্য আমাদের এরকম কোনো এক্সটার্নাল স্ট্যান্ড পয়েন্ট নেই, সায়েন্সের বাইরে গিয়ে কোনো এক্সটার্নাল স্ট্যান্ড পয়েন্ট নেই যেখান থেকে আমরা পুরো বিষয়টাকে দেখতে পারি। এই ক্ষেত্রে আমাদের যদি কোনো পথ থেকে থাকে, সেটা হবে অবশ্যই সায়েন্সের নিজস্ব পথ, নিজস্ব পদ্ধতি, অর্থাৎ সায়েন্সের মধ্যে থেকেই আমাদের এই সমস্যার সমাধান করতে হবে।
উম, আহ, কোয়াইন এই এই বক্তব্যটাকে তার রুটস অফ রেফারেন্স, এই মানে সিমিলার একটি ভিউ দিয়েছেন। তার রুটস অফ রেফারেন্স বলে যে গ্রন্থ, সেখানে বলছেন যে সেখানে তিনি এই 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 সমস্যাটাকে আবার উত্থাপন করেছেন এবং বলছেন যে হাউ দেন ক্যান উই হ্যাভ, যেটা একটু আগে পড়লাম যে সমস্যাটাকে তিনি বলছেন যে হাউ দেন ক্যান উই হ্যাভ পার্লেট দিস meager sensory input into full-blown scientific theory of the world। হ্যাঁ, এই এই যে সমস্যাটা তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি, যদি সায়েন্সের মধ্যেই রাখতে হয় তাহলে এই সমাধান কিভাবে করতে পারি। আহ, উম, এক্ষেত্রে আমরা কিছু কংক্রিট এক্সাম্পল নিয়ে দেখতে পারি। ধরা যাক যে আমরা যখন আমরা জগৎকে যখন দেখি, আমরা জগতের চারপাশে যখন দেখি, আমরা কি দেখতে পাই? দেখতে পাই যে, সরি, আচ্ছা, হ্যাঁ, আমরা জগৎকে যখন দেখতে পাই, আহ, উম, আসলে জগতের যাবতীয় যা ইনফরমেশন আমাদের যখন আমরা মানে ভিশন দিয়ে যে ইনফরমেশনটা আসে, যদি ভিশনারি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমরা ধরি, তাহলে আমাদের যে রেটিনা আছে, হ্যাঁ, আহ, উম, সেই রেটিনার উপরে কিছু ডিফারেন্ট টাইপ অফ ব্রাইটনেস অ্যান্ড কালার আসে, টু ডাইমেনশনাল একটা আহ, মানে ইমপ্রেশন তৈরি হয়। হ্যাঁ, এবং সেই যে মানে এই যে চারিদিকে আমরা যা কিছু দেখছি এগুলো তো ব্রাইটনেস আর কালার গুলো আমাদের চোখে এসে ধাক্কা মারছে, হুম, বা রিসিভড হচ্ছে। তার সেই সামান্য এই ডিফারেন্ট টাইপ অফ কালার অ্যান্ড ব্রাইটনেস অ্যাজ অবজার্ভড অ্যাজ রিসিভড থ্রু আওয়ার আইজ, হ্যাঁ, সেটা দিয়েই কিন্তু আমরা কি করি, এই থ্রি ডাইমেনশনাল জগৎকে দেখি। হুম, আমরা জগৎ যেটা দেখি কিন্তু সেটা থ্রি ডাইমেনশনাল, কিন্তু যেটা রিসিভড হচ্ছে, ইনফরমেশন যেটা রিসিভ হচ্ছে, সেটাকে কিন্তু আমরা টু ডাইমেনশনাল সেইভাবে বলতে পারি না। হ্যাঁ, এবং থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ডের সলিড অবজেক্টস, হ্যাঁ, শুধু তাই নয়, এমন কিছু অবজেক্ট দেখি যেগুলো খুব অ্যাবস্ট্রাক্ট লেভেলে, যেমন ধরুন আদার মাইন্ডস, অন্যের মন আছে কিনা সেটাও আমরা অবজার্ভ করতে পারি, কজেস অ্যান্ড এফেক্টস, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ট্রুথস, এগুলোকেও অবজার্ভ করতে পারি। ইভেন অ্যাবস্ট্রাক্ট, মোর অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট লাইক জাস্টিস, হ্যাঁ, এই যে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট গুলোকে শুধুমাত্র যেগুলো কনসেপচুয়ালি এক্সপ্লেন করতে পারি, সেগুলোও কিন্তু ওই 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 যে আমাদের আম, মানে সেন্সারি পারসেপশনের মধ্যে আসে। হুম, আহ, এবং প্রশ্নটা হচ্ছে যে আহ, যে হাউ ডু উই গেট ফ্রম দোজ ফ্ল্যাট or fleeting uh, patterns fleeting patterns of information, হ্যাঁ, to that rich stable system of world knowledge। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে সেন্সরি ইনফরমেশন গুলো আমাদের রিসিভ হচ্ছে, সেগুলো তো খুব ওই যে বললাম, যেটাকে বললাম টু ডাইমেনশনাল ইনফরমেশন রিসিভ হচ্ছে। সেইটাকে আমরা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, হ্যাঁ, এবং মোস্ট অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট মানে অ্যাবস্ট্রাকশনের যদি লেভেল করতে জানি, করতে পারি, সেই যে হাইয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশনে গিয়েও সেই কনসেপ্ট গুলো কিন্তু এই এর মধ্যে দিয়েই রিসিভড হচ্ছে। আহ, উম, তো পাজলিং কোশ্চেনটা বারবার এখানে আমাদের কাছে সামনে চলে আসছে। বারবার আমি সেটাকে দেখানোর চেষ্টা করছি যে এইটাকে আমরা কিভাবে সলভ করব। সেটার জন্য কিন্তু কোয়াইন বারবার করে ওই সাইন্টিফিক থিওরির কথা বলছেন, কোন ফিলোসফি মানে ওই সো কল্ড মিস্টিরিয়াস সিস্টেম অফ ফিলোসফির কথা কিন্তু তিনি অস্বীকার করছেন। এখানে তিনি হেয়ার হেয়ার কামস দ্য সাইকোজেনেসিস অফ রেফারেন্স। সাইকোজেনেসিস অফ রেফারেন্স বলতে কি বুঝবো? জেনেসিস কথার অর্থ যদি আমরা বলি উৎপত্তি, সাইকোজেনেসিস বলতে আমাদের এই যে মানসিক ধারণাগুলির উৎপত্তি কেমন ভাবে হচ্ছে, বা মনস্তত্ত্বের ভিতরকার যে এলিমেন্ট গুলো রয়েছে তার উৎপত্তি কেমন হচ্ছে, সেইটাকে আমাদের বিশ্লেষণ করতে পারি। সো দ্য সাইকোজেনেসিস অফ রেফারেন্স, আমরা এই যে যে রেফার করছি, এই যেগুলোকে রেফার করছি, যেগুলোকে বোঝাচ্ছি যে এইটা দিয়ে আমরা এটা বোঝাচ্ছি, এই যে ওয়ার্ল্ডকে আমরা তো
জগতে আহ, জগতের বিষয়বস্তুকে বোঝানোর জন্যই কিছু শব্দ প্রয়োগ করি, বাক্য প্রয়োগ করি অর্থগুলোকে বোঝানোর জন্য। সে জগতের হতে পারে বা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের বেলায়ও হতে পারে। এই যে রেফারেন্স গুলো যেগুলো পাচ্ছি, সেই রেফারেন্সের সাইকোজেনেসিসটা কিভাবে হচ্ছে, সেই রেফারেন্সটা কিভাবে আমাদের মানে সেই রেফারেন্স সম্বন্ধে সাইকোলজিতে কি উদ্ভব হচ্ছে সেইটা ডেসক্রাইব করা, সেইটাকে বর্ণনা করাই হচ্ছে এপিস্টেমোলজির বেসিক কাজ। এবং এই যে কাজটা, এটা বেসিক্যালি একটা সায়েন্টিফিক ওয়ার্ক হবে। কেন সায়েন্টিফিক ওয়ার্ক হবে? বিকজ এখানে ওই যে সাইকোলজির একটা ডেসক্রিপশন হবে, সেই অরিজিন অফ আওয়ার সাইকোলজিক্যাল এলিমেন্টস। হ্যাঁ, সেটা তো সাইকোলজির মেথডেই আমাদের বর্ণনা করতে হবে। সো আমরা মানে কয়েনের অ্যাপ্রোচ যদি ধরে নিই, তাহলে ফিলোসফারদের আর এই অর্থে এখানে কিন্তু কোনো রকম কোনো ওই বিশেষ করে এপিস্টেমোলজিস্টের, ট্র্যাডিশনাল এপিস্টেমোলজিস্টের এখানে কোনো কিন্তু কাজ বা ফাংশন থাকলো না। এখানে আহ এখানে তাই আমরা মানে সাইকোজেনেসিসে কিরকম প্রশ্ন করতে পারি, হাউ উই লার্ন টু টক অ্যাবাউট থিংস। এই ধরনের প্রশ্ন উত্থাপন হতে পারে যে আমরা যখন কোনো আহ, আহ, বস্তুকে আমরা ভাষায় ব্যবহার করি বা বস্তুকে ব্যবহার করি, হ্যাঁ, যে কোনো ভাবে ভাষার ক্ষেত্রে যখন ব্যবহার করি, তাহলে সেই বস্তুর আহ, বস্তু সম্বন্ধে যখন আমরা ভাষা ব্যবহার করি, সেই ভাষা ব্যবহারটাকে আমরা কেমন করে শিখি। হ্যাঁ, কয়েন তার রুটস অফ রেফারেন্সে এরকম সাইকোজেনেসিসের কথা বলেছেন। বেসিক্যালি এখানে আমরা কি করি, কি দেখাতে চাই, মানে দেখাতে দেখানোর চেষ্টা করেছে যে হাউ চিলড্রেন লার্ন টু রেফার টু অবজেক্টস। শিশুরা কেমন করে ওই অবজেক্টকে রেফার করে। এই যে প্রসেসটা যদি আমরা খেয়াল করি, হ্যাঁ, সেটাই সেটা দিয়েই আমরা বোঝাতে পারবো যে হাউ কনস্ট্রাকটিভ অ্যান্ড সায়েন্টিফিক অ্যাপ্রোচ, how this constructivist and scientific approach can be an alternative to the traditional method of epistemology. হ্যাঁ, তো শিশুরা যেমন করে উম, আহ, বিষয়গুলোকে রেকগনাইজ করে, হ্যাঁ, যেগুলো তারা ধীরে ধীরে যেমন করে আহ, তাদের যে before any learning, or any learning of language happen, uh, uh, in case of children we can see that uh, they need some basic equipment, and এবং সব হিউম্যান কন্ডিশনেই এই যে ইকুইপমেন্ট গুলো একটা একটা ইনেট সিমিলার স্ট্যান্ডার্ড রয়েছে, একটা বিল্ট ইন এবিলিটি রয়েছে। অর্থাৎ আমরা প্রত্যেকেই এই সিমিলারিটি, মানে এই যে বিষয়বস্তুগুলোর মধ্যে সিমিলারিটি বা প্যাটার্ন গুলো যখন ইউজ করতে থাকি, সেই প্যাটার্ন গুলো রেকগনাইজ করতে পারি। হ্যাঁ, এবং তিনি ন্যাচারাল কাইন্ডস বলে একটি প্রবন্ধ, যেটা তার অন্টোলজিক্যাল রিলেটিভিটি অ্যান্ড আদার এসেস বলে যে গ্রন্থ আছে, এডিটেড মানে অ্যান্থোলজি আছে, সেই অ্যান্থোলজিতে যেটা রিপ্রিন্টেড হয়েছে, সেখানে তিনি এক্সপ্লেন করছেন বিষয়টাকে। এ রেসপন্স টু আ রেড সার্কেল, ইফ ইট ইজ রিওয়ার্ডেড, উইল বি এলিসিটেড again by a pink ellipsis more readily than by a blue triangle. The red circle resembles the pink ellipsis more than the blue triangle. Without some such prior spacing of qualities, we could never acquire a habit. All stimuli would be equally alike and equally different. তাহলে আমাদের একটা প্যাটার্নটাকে রিকগনাইজ করার বা তারা মানে ইফ দেয়ার আর মেনি ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলোর মধ্যে কোন ইনফরমেশন গুলো একই প্যাটার্ন শেয়ার করে, কোন ইনফরমেশন গুলো অন্য প্যাটার্ন শেয়ার করে, এই যে ডিসক্রিমিনেট করার একটা
ইনেট পোটেনশিয়ালিটি আমাদের মধ্যে রয়েছে, এবং এটাই যেমন যখন যেমন বলা হচ্ছে যে আহ, উম, ধরা যাক যে একটা যদি একটা রেড সার্কেল আর একটা উম, ধরা যাক যে একটা ব্ল্যাক ওভাল শেপ, হ্যাঁ, আর একটা হচ্ছে একটা ধরা যাক যে ইয়েলো ট্রায়াঙ্গেল, এই দুটোর মধ্যে এই তিনটের মধ্যে আমরা বুঝতে পারছি যে রেড সার্কেল আর ব্ল্যাক ওভাল শেপটা ক্লোজ, মোর ক্লোজ দেন উইথ দ্য ইয়েলো ট্রায়াঙ্গেল। তাহলে ইয়েলো ট্রায়াঙ্গেলের সাথে এই দুটো যতটা না যায়, এরা দুজনের মধ্যে কিন্তু সেই সিমিলারিটিটা রয়েছে। তাহলে এই যে প্যাটার্ন গুলো, আমরা এই প্যাটার্নটা বোঝার জন্য আমাদের কোনো থিওরির প্রয়োজন হয় না। এই প্যাটার্নটা আমাদের কাছে আমাদের মানে প্যাটার্ন শনাক্ত করার যে ক্ষমতাটা, সেটা আমাদের ইনহেরেন্ট, কিছুটা হলো ইনেট। হুম ইন এভরিডে ল্যাঙ্গুয়েজ, if you can see the everyday language, uh, if we couldn't tell that 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 some previously observed object like the red ball is similar to the present object, similar object, that the red ball, we could not learn the word red. So our learning of the our learning of the use of the word red, or how to use the word red, হ্যাঁ, এই যে লার্নিংটা নির্ভর করে আমাদের ওই সিমিলারিটি বা প্যাটার্ন, সিমিলার প্যাটার্ন শেয়ার করার যে পর্যবেক্ষণ করার ক্ষমতার উপরে। মানে আমরা বারংবার ওই যে ভারতীয় দর্শনে যেটাকে বলা হয় বৃদ্ধ ব্যবহার দেখে আমরা বারংবার ওই প্যাটার্নটাকে মানে প্যাটার্নটাকে বুঝতে পারি। হ্যাঁ, এবং এই প্যাটার্ন বোঝার ক্ষমতা দিয়েই কিন্তু আমরা ওই রেফারেন্সের রুট গুলো অনুসন্ধান করি, শিশুরা কিন্তু এইভাবে বুঝে থাকে। সো যদি যদি এই প্যাটার্নটা না থাকতো, যদি এই প্যাটার্ন বোঝার ক্ষমতা না থাকতো, তাহলে কি হতো, আমরা প্রতিবারে যখনই একটা রেড অবজেক্ট দেখতাম, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিফারেন্ট হয়ে যেত। সেক্ষেত্রে আমরা কিন্তু ওই ওয়ার্ড গুলোর মিনিংটাকে এইভাবে শিখতে পারতাম। হ্যাঁ, সো ইন এভরি মোমেন্ট, এভরি এক্সপিরিয়েন্স, এভরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, হ্যাঁ, মানে এভরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স উইল প্রোভাইড ডিফারেন্ট ইনফরমেশন। তো সব ইনফরমেশন গুলো যদি আলাদা ডিস্টিংক্ট ইনফরমেশন, এবং সব ইনফরমেশন যদি এরকম ডিস্টিংক্ট ইনফরমেশন হয়, তাহলে তো তাদেরকে আমরা তো কখনোই তার কমন ইউসেজটাকে তো জানতে পারবো না। স্বাভাবিকভাবে সেই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা শিখতে পারি। সো এই যে এই যে প্যাটার্ন রিকগনিশন করার বা সিমিলারিটি রিকগনিশন করার যে ক্ষমতা, হ্যাঁ, এটা 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 একরকম একটা পার্ট অফ আওয়ার অ্যানিম্যাল বার্থ রাইট। হ্যাঁ, আমাদের আমাদের যে অ্যানিম্যাল হিসেবে, আমরা যে হিউম্যান বিং অ্যানিম্যাল হিসেবে যে আমাদের যে জন্মগত ক্ষমতা রয়েছে, সেইটারই একটা অংশ বলা যেতে পারে। হ্যাঁ, এবং এটা কিন্তু লার্নড নয়, এটা এটা অভিজ্ঞতা থেকে পাওয়া সেরকম কিছু নয়। ইটস ইটস হোয়াট মেক্স লার্নিং পসিবল ইন দ্য ফার্স্ট প্লেস। সো এটা 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 এটাকে আমরা অভিজ্ঞতা পূর্ব এই কারণে বলতে পারি যে এটার জন্যই অভিজ্ঞতা থেকে আমাদের জ্ঞান সম্ভব হয়ে থাকে। সুতরাং এটাকে আর অভিজ্ঞতাই পাওয়া সম্ভব হয় না। যে কোনো ধরনের অভিজ্ঞতা মাধ্যমে জ্ঞান হতে গেলে এটাকে আগে থেকেই থাকতে হবে। সুতরাং এটাকে আর আমরা অভিজ্ঞতাই পেতে পারি না। হুম আহ উম, এইখানে তিনি যে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনাটা করেছেন তার ন্যাচারাল এপিস্টেমোলজিতে, সেটা হচ্ছে অবজারভেশন সেন্টেন্স আলোচনা। সো অবজারভেশন সেন্টেন্সকে তিনি স্বীকার করেছেন এক অর্থে। আহ, সেই অবজারভেশন সেন্টেন্স গুলো কি, ভেরি সিম্পল অবজারভেশন সেন্টেন্স। যেমন যেমন ধরা যাক যে উম, উম, আমরা হয়তো
কোথাও জঙ্গলে বেড়াতে গেছি, পশু পাখি দেখবো বলে বেড়াতে গেছি, তো সেখানে দূরে একটা কিছু একটা প্রাণী দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে হাত উড়িয়ে হরিণ, হ্যাঁ এই যে দেখালাম হরিণ, বা বাঘ, এই যে আহ, আহ, এ করলাম, এই যে itself it's that single word serves the purpose of a whole sentence. হ্যাঁ, এই যে হরিণ বললাম, এই হরিণ শব্দ দিয়েই কিন্তু আমরা পুরো সেন্টেন্সটাকে বুঝিয়ে দিতে পারি। হুম। এবং এই এই ধরনের যে বেসিক সেন্টেন্স গুলো রয়েছে, বিল্ডিং ব্লক অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এইগুলোই আমাদের পিওরলি কি বলা যায়, দিস সেন্টেন্স কন্টেন দ্য পিওর কারেন্ট সেন্সরি স্টিমুলেশন। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সকে বোঝার জন্য আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নলেজের প্রয়োজন হয় না, শুধুমাত্র ওই শব্দটার অর্থ বা কোনটাকে আমরা রেফার করছি সেটাকে বুঝিয়ে দেওয়া যায়। ইনফ্যাক্ট আমরা সরাসরি বস্তুটাকে নির্দেশ করে যদি বলি বাঘ, হ্যাঁ, তখন যে যে ব্যক্তি ওই শব্দের অর্থ বোঝেও না, সে হয়তো কিন্তু ওই বাঘ শব্দ দিয়ে কি বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করে। হ্যাঁ, যদিও এখানেই ওই ইনডিটারমিনেসি অফ ট্রান্সলেশনের ব্যাপারটা চলে আসে, কিন্তু তবুও আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে এইরকম ভাবেই কিন্তু কার্যকরী হয়ে থাকে, এছাড়া কোনো আর কোনো গত্যন্তর নাই। তিনি ন্যাচারালাইজড এপিস্টেমোলজিতে আবার বলছেন যে অবজারভেশন সেন্টেন্সেস আর দ্য ডোরওয়ে অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে অবজারভেশন সেন্টেন্স গুলোই কিন্তু হচ্ছে ল্যাঙ্গুয়েজের ফার্স্ট স্টেপ। অবজারভেশন সেন্টেন্স এই ধরেন যে অবজারভেশন, যে র্যাবিট, হ্যাঁ, বা বললাম রেড, হ্যাঁ, ব্ল্যাক, হ্যাঁ, এই যে কথাটা, এই 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 ধরনের যে সেন্টেন্স অবজারভেশন সেন্টেন্স গুলো বললাম, এই এই অবজারভেশন সেন্টেন্স গুলো হচ্ছে ফার্স্ট স্টেপ অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শেখার কিন্তু প্রথম ধাপ। এবং আমরা যদি মনে করার চেষ্টা করি যে শিশুদের কিন্তু আমরা এইভাবেই ল্যাঙ্গুয়েজ গুলোকে শেখাই। সো ইট ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স উই লার্ন অর এ চাইল্ড ক্যান লার্ন। হ্যাঁ, এবং এই লার্নিংটা কিন্তু পিওরলি অস্টেন্সিভলি হয়ে থাকে। অস্টেন্সিভ আপনারা জানেন, অস্টেন্সিভ মানে যেটা আমরা এরকম ভাবে নির্দেশ করতে পারি, দেখাতে পারি, ডেমনস্ট্রেট করতে পারি। হ্যাঁ, এবং এবং যেখানে আমাদের এই কি বলা যায়, বাই বিং কন্ডিশন টু অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলেশন, এবং সেটা একটা ওই অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলেশনের দ্বারা আমরা ওই অস্টেন্সিভলি সেটাকে বুঝতে পারি। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে একটা শিশু কেমন করে এই বাঘ শব্দের অর্থ বোঝে, টাইগার শব্দের অর্থ বোঝে, বা হরিণ, র্যাবিট, এইসব শব্দগুলোর অর্থ কেমন করে বোঝে, যে আমরা প্রথমে ওই বস্তুটিকে নির্দেশ করি, হ্যাঁ, নির্দেশ করে দেখাই যে র্যাবিট, হ্যাঁ, টাইগার, ছোটদের বাচ্চাদের বইতে যেমন ছবিগুলো থাকে, বা আমরা যখন বাচ্চাদেরকে দেখাই, মাঠে নিয়ে গিয়ে দেখাই কুকুর, হ্যাঁ, এরকম করে যে দেখাই, হ্যাঁ, এই যে অস্টেন্সিভলি আমরা দেখিয়ে নির্দেশ করে সেন্টেন্স, এইগুলোকেই তিনি ওই স্মলেস্ট পার্ট অফ অবজারভেশন সেন্টেন্স বলছেন। এবং এইভাবে শিশুরা কিন্তু ওয়ার্ডের সাথে অ্যাসোসিয়েট করে, হ্যাঁ, ওই স্টিমুলেশন, যে 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 পার্টিকুলার স্টিমুলেশন রিসিভ করে, সেই স্টিমুলেশনটাকে সাথে ওয়ার্ডটাকে অ্যাসোসিয়েট করে। এবং এইভাবেই কিন্তু ডাইরেক্ট কন্ডিশনিং এর মাধ্যমে, সরাসরি এরকম কন্ডিশনিং এর মাধ্যমে কিন্তু আমরা শিশুদেরকে শব্দের অর্থ শিখিয়ে থাকি। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা এই ক্ষেত্রে, যেভাবে আমরা রেফারেন্সের রুট গুলো বুঝে থাকি, রেফারেন্সের অরিজিনেশন জেনেসিস গুলো বুঝে থাকি, সাইকোজেনেসিসটা বুঝে থাকি। হ্যাঁ, তো এই অবজারভেশন সেন্টেন্সকে সবসময় অতিক্রম করে আমরা কমপ্লেক্স থিওরিটিক্যাল কনস্ট্রাকশনে যাই। এই তো আমরা অবজারভেশন সেন্টেন্স গুলো পেলাম, বা অবজারভেশন ইনফরমেশন গুলো পেলাম, পাওয়ার পরে আমরা সেখান থেকে আমরা
কমপ্লেক্স থিওরিটিক্যাল স্ট্রাকচারে যাই। সো দিস ইজ দেয়ার ইজ সো দ্য প্রবলেম লাইজ ইন দিস পার্ট, যে কেমন করে আমরা how we move from this simple observation sentence to a complex theoretical claims of a scientific system like electrons or the atoms, black holes or the mathematical hypothesis, এইগুলোতে আমরা কিভাবে আসতে পারি। কোয়াইন এই ক্ষেত্রে কিছু মানে একটি মেথডের কথা বলছেন, এবং তিনি বলছেন যে we gradually build up a more sophisticated language using logic and grammar. So we have some sophisticated use of logic and grammar or technique of language, এবং সেই গ্রামার এবং লজিকের একটা টেকনিক রয়েছে, একটা মিক্সড টেকনিক রয়েছে, এবং গ্র্যাজুয়ালি আমরা ধীরে 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 এই মোর সফিস্টিকেটেড সিস্টেমের দিকে যেতে পারি। এবং কোয়াইন এই যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি বলেছেন যে প্রথমের দিকে যেমন আমরা কিছু মাস টার্ম শিখি, মাসকে বোঝাই, হ্যাঁ, এরকম কিছু টার্মস যেমন ওয়াটার, বা বললাম রেড, হ্যাঁ, দ্যাট রেফার্স টু সাম স্টাফ, কিছু বস্তু। আচ্ছা, আমি একটা অনলাইন ক্লাসে আছি, আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ, ওকে। কিছু এইরকম কিছু বৃহৎ বস্তুগুলোকে বুঝিয়ে থাকে, ওয়াটার, রেড, হ্যাঁ, যেগুলো কি বলা যায়, যেগুলো আমরা এখন শিখে গেছি বলে বলতে পারি যে এগুলো এমন কিছু নাউন যেগুলো কাউন্ট করা যায় না, হ্যাঁ, সেই রকম নাউন, যে ওয়ার্ডের মিনিং গুলো আমরা বুঝি, যেগুলো এরকম কিছু স্টাফকে বুঝিয়ে থাকে। তারপরের স্টেপে যেটা আসে ইন্ডিভিজুয়াল অবজেক্টস গুলোকে চেনার উপায়, হ্যাঁ, যেমন র্যাবিট, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল অবজেক্টস গুলোকে বুঝি। হ্যাঁ, তারপরের স্টেপে আমরা এটাকে আরো ফার্দার এক্সপ্যান্ড করতে পারি, হ্যাঁ, যেখানে আমরা রিলেটিভ ক্লজেস শিখি, হ্যাঁ, যে এটা বড়, এটা ছোট, হ্যাঁ, কমপ্লেক্স ডেসক্রিপশন শিখি, এটাকে ডেসক্রাইব করতে শিখি। হ্যাঁ, তারপরের স্টেপে আমরা যেটা করি, কোয়ান্টিফায়ার্স এবং ভেরিয়েবলস এর সাহায্যে আমরা জেনারেলিটিকে এক্সপ্লেন করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা বলি অনেক, হ্যাঁ, সবগুলো, এগুলো হচ্ছে সব কোয়ান্টিফায়ার। হ্যাঁ, এইরকম কোয়ান্টিফায়ারের সাহায্যে, মানে আমরা যখন বলি যে যদি বলা হয় যে গরুর 4টি পা আছে, এই যে গরু শব্দটা একটা জেনারেলিটিকে ডেসক্রাইব করে, এটা বোঝানোর জন্য আমরা কি বলি যে সব গরুর 4টে পা আছে। এই যে সব শব্দটা একটা, এটা কোয়ান্টিফায়ারেরই কিন্তু এক্সপ্রেশন, মানে সাধারণ ভাষায় এটা কোয়ান্টিফায়ারের একটা এক্সপ্রেশন। এবং কোয়ান্টিফায়ার ভেরিয়েবলে আপনারা যদি লজিকের কথাটা একটু মনে করার চেষ্টা করেন, তো সেখানে এই সব দিয়ে, সবটা একটা কোয়ান্টিফায়ারের পার্ট, এবং যখন ইন্ডিভিজুয়াল গরুর ক্ষেত্রে বলা আছে সেখানে কিভাবে ভেরিয়েবল ইউজ করে এই জেনারেল টার্মগুলোকে, জেনারেলিটিগুলোকে আমরা এক্সপ্লেন করি, সেটা কিন্তু দেখা যেতে পারে। অ্যাবস্ট্রাক্ট টার্মস লাইক নিউমেরিক্যাল টার্ম অর দ্য প্রপার্টিজ, সেটস, এইগুলো তারপরে আসে, একদম শেষ পর্যায়ে আমরা এই সিস্টেমের মধ্যে রাখতে পারি। এইভাবে আমরা রেফারেন্সের সাইকোজেনেসিসটাকে বুঝতে পারি। এবং এই যে সাইকোজেনেসিসটা, এটা একটা বলা যেতে পারে একটা ন্যাচারাল হিস্ট্রি অফ হাউ উই অ্যাকোয়ার দ্য ফুল রেফারেন্সিয়াল অ্যাপারেটাস অফ সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ। তাহলে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজের যে অ্যাপারেটাস রয়েছে, রেফারেন্সিয়াল অ্যাপারেটাস রয়েছে, সেই সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজের রেফারেন্সিয়াল অ্যাপারেটাস সম্বন্ধে আমরা কেমন ভাবে আমাদের বোধ হয়, কেমন ভাবে সেগুলোকে আমরা জ্ঞান লাভ করতে পারি,
তার একটা ন্যাচারাল হিস্ট্রি প্রদান করে। ন্যাচারাল হিস্ট্রি ন্যাচারালি এইভাবে ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, সেই ন্যাচারাল হিস্ট্রি প্রদান করে হচ্ছে সাইকোজেনেসিস অফ রেফারেন্স। তো এখানে কোয়াইন নিউরাথের, ওটো নিউরাথের সেই বোট মেটাফোরটাকে ব্যবহার করে তিনি বলছেন যে ওয়ার্ড অ্যান্ড অবজেক্টে তিনি এই মেটাফোরটাকে ব্যবহার করেছেন। ন্যাচারালাইজড এপিস্টেমোলজি কেমন করে কাজ করে, কেমন করে ওয়ার্কেবল হয়, হ্যাঁ। নিউরোথের সেই যে বোট মেটাফোর, যেখানে যেখানে বলা হয় যে আমরা যদি একটা বোটকে যখন অ্যাফ্লোট ভাসতে থাকে, হ্যাঁ, জলের মধ্যে রয়েছে, সেই অবস্থায় যদি সেটাকে আমরা রিপেয়ার করতে চাই, হ্যাঁ, তাহলে সেটাকে বা রিকনস্ট্রাক্ট করতে চাই, তাহলে সেটাকে পুরো ভেঙে ফেলে তারপরে বোটটাকে আমরা রিবিল্ড করতে পারবো না, হ্যাঁ। তো আমরা সেই রকম ভাবে আমাদের যে বিলিফ সিস্টেম, সেই বিলিফ সিস্টেমটাকে পুরোটাকে সরিয়ে দিয়ে কোনোদিন একটা নতুন বিলিফ সিস্টেম চলে আসবে, এরকম কিন্তু হয় না। সো উই আর লাইক সেলার্স হু হ্যাভ হু হ্যাভ টু রিবিল্ড দেয়ার শিপ অন দ্য ওপেন সি। তো আমরা সেই ধরনের সেলার যারা যারা যাদেরকে তাদের বোর্ডটাকে রিবিল্ড করতে হবে, নতুন করে তৈরি করতে হবে হোয়েন ইট অ্যাফ্লোটস, যখন সে মাঝ সমুদ্রে আছে তখনই সেটাকে রিবিল্ড করতে হবে। সো রিবিল্ড করতে গেলে আমরা কখনোই উই নেভার এবল টু ডিসম্যান্টেল ইট, হ্যাঁ, এবং সেটাকে কখনো আমরা পুরোপুরি ডিসম্যান্টেল করে দিতে পারি না, হ্যাঁ। ইন ড্রাই ডকে এনে, যেমন আমরা ডকে পুরো জাহাজকে বা বোটকে সারানোর জন্য ডকে নিয়ে আসি, ডক ইয়ার্ডে নিয়ে আসি, ড্রাই ডকে এনে সেটাকে রিকনস্ট্রাক্ট করব, এবং সেটাকে তার মধ্যে যে বেস্ট পার্টস গুলো রয়েছে সেগুলোকে রেখে দেবো, ওয়ার্স পার্টস গুলো ফেলে দিয়ে আবার নতুন করে বোর্ডটাকে গঠন করব, সেরকম কিন্তু কখনো করতে পারি, বিকজ উই ডোন্ট হ্যাভ সাচ এ ড্রাই ডক। হ্যাঁ, আমাদের বিলিফ সিস্টেম, আমাদের এপিস্টেমোলজিতে এরকম কোনো ড্রাই ডক নেই। হ্যাঁ, সেই জন্য আমাদের সবসময় কি করতে হয়, এই আমাদের ওই রকম সেলারদের মধ্যে অবস্থা, যাদের যাদের বোর্ডটাকে রিবিল্ড করতে হয় যখন সেটা মাঝ সমুদ্রে ভাসতে থাকে। এবং এই যে মেটাফোরটা, এই যে মেটাফোরের উপমার ব্যবহারটা ন্যাচারালিজমের ধারণাটাকে খুব সুন্দরভাবে আর কি ব্যক্ত করতে সক্ষম হয়। We never have access to some absolute certain foundational point or vantage point outside from our current belief system or scientific theory, scientific belief. হ্যাঁ, এইরকম কোনো একটা এক্সটার্নাল পয়েন্ট নেই যেখান থেকে আমরা পুরো পুরো বিলিফ সিস্টেমটাকে আমরা দেখতে পারবো, যেটা আমি বললাম যে আমাদের কোনো এরকম ড্রাই ডক নেই, হ্যাঁ, যেখান থেকে আমরা পুরোপুরি, মানে যেখানে টেনে নিয়ে গিয়ে আমরা জাহাজটাকে, ওই জাহাজের যদি মনে করি যে বা বোটের পাটাতনটাকে আমরা রিপেয়ার করছি, দেখলাম যে এই কাঠটা ভালো আছে, এটাকে রেখে দিই, বাকিগুলো সরিয়ে দিই, বা এই 4-5টা কাঠ ভালো আছে বা পার্ট ভালো আছে, সেই পার্টগুলো রেখে দিলাম, বাকিগুলো সরিয়ে দিলাম। মাঝ মাঝ সমুদ্রে এইরকম কোনো কোনো অবকাশ নেই। ইনফ্যাক্ট আমাদের কোনো বিলিফ সিস্টেমের মধ্যে এরকম কোনো ভ্যান্টেজ পয়েন্ট, ফাউন্ডেশনাল পয়েন্ট নেই, যে ফাউন্ডেশনের উপরে, বেডরকের উপরে, ড্রাই ডকের উপরে রেখে দিয়ে আমরা জাহাজটাকে রিবিল্ড করতে পারি। সো হোয়াট উই নিড, we can revise individual beliefs, but only while relying on other beliefs we currently accept. তাহলে আমরা কি করি যে একটা পার্ট, মানে যদি আমরা ওই বোটের এটাকে ধরি, আমরা একটা পার্ট সরিয়ে নিয়ে সেখানে আর একটা পার্ট জুড়ে দিতে পারি। যখন একটা পার্ট সরাচ্ছি তখন কিন্তু আদার পার্টটা ফাউন্ডেশন হিসেবে কাজ করছে। আবার যখন ওই পার্টটা লাগানো হয়ে যাওয়ার পরে নেক্সট পার্টটাকে যখন সরাচ্ছি, তখন আগের পার্টটা ওই রিলায়েবল ফাউন্ডেশন হিসেবে সরে যাচ্ছে। আবার যখন তারপরে নেক্সট পার্টটাকে সরাচ্ছি, তখন তারপরের পার্টটা রিলায়েবল ফাউন্ডেশন হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল বিলিফ গুলোকে, এক একটা ইন্ডিভিজুয়াল বিলিফ গুলোকে আমরা রিপ্লেস করতে পারি। কিন্তু যখন একটা ইন্ডিভিজুয়াল বিলিফকে রিপ্লেস করছি, তখন আদার বিলিফগুলো, আদার কারেন্ট বিলিফ, আদার এক্সিস্টিং বিলিফগুলো কিন্তু ওই রিলায়েবল পার্ট হিসেবে
থেকে যায়। আহ, তো আর যেটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এইরকম কোনো ড্রাই ডক নেই আমাদের বিলিফ সিস্টেমে, কোনো ফার্স্ট ফিলোসফি থাকতে পারে না, কোনো ইনডুবিটেবল ফাউন্ডেশন থাকতে পারে না, হ্যাঁ, যেটা আউটসাইড অফ দ্য সাইন্টিফিক সিস্টেম, হ্যাঁ, যেখান থেকে আমরা পুরো সিস্টেমটাকে রিবিল্ড করতে পারি, এরকম কোনো থাকতে পারে না। সো so Quine explicitly states that that in his project we are studying from within science. আমরা সায়েন্সের মধ্যে থেকেই কিন্তু এই বিলিফ সিস্টেমকে এক্সপ্লেন করব, তার জেনেসিসটাকে এক্সপ্লেন করব, বিলিফ কেমন করে গঠন হয় সেগুলোকে এক্সপ্লেন করব, হাউ সায়েন্স ইটসেলফ কামস ইনটু বিং। মানে এই যে সায়েন্স গুলো কেমন ভাবে গঠিত হয়েছে, কেমন ভাবে তৈরি হয়েছে, সেই প্রশ্নের উত্তর দিতে গেলে সায়েন্সের মধ্যে থেকেই দিতে হবে। সো প্রশ্নটা হচ্ছে যে সায়েন্সের সাথে এখন এপিস্টেমোলজির কি ধরনের সম্পর্ক হতে পারে। যদি এপিস্টেমোলজি শুধুমাত্র জ্ঞানের অনুসন্ধান করতে চাই, তাহলে এপিস্টেমোলজির সাথে সায়েন্সের সম্পর্ক কেমন হবে। এখানে সম্পর্কটা বলতে গেলে একটা রেসিপ্রোকাল কন্টেনমেন্ট, মানে যেটা যেটা সায়েন্স আর এপিস্টেমোলজি একে অপরকে পার্সিয়ালি কন্টেন্ট করবে, এবং তারা তাদের কি বলে কন্টেন্ট গুলো পরস্পরের সাথে শেয়ার করবে। মানে এপিস্টেমোলজির কন্টেন্ট গুলো সায়েন্সে আসবে, সায়েন্সের কন্টেন্ট গুলো এপিস্টেমোলজিতে যাবে। এইরকম ভাবে একটা রেসিপ্রোকাল পারস্পরিক বিনিময়ের মাধ্যমে বা পারস্পরিক অন্তর্ভুক্তির মাধ্যমে কিন্তু আমরা সায়েন্স আর এপিস্টেমোলজির মধ্যে সম্পর্কটাকে দেখতে পাই। সো রেসিপ্রোকাল কন্টেনমেন্ট বলতে আমরা কি বুঝবো? এপিস্টেমোলজি in its new role, so this naturalized epistemology in its new role is contained in natural science. So it is within natural science, it is a part of natural science, but natural science is also contained in epistemology. Reciprocal containment এর কথা বলা হলো, natural science is also part of epistemology. This reciprocal containment is a bit like the old paradox of the liar, but it's not vicious. হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কে কাকে দেখবে, মানে যদি এরকম পরস্পরের উপরে আশ্রয় করে থাকে, পরস্পরকে ইনক্লুড করে থাকে, হ্যাঁ, এটা এটা অনেকটা ওই লায়ার্স প্যারাডক্সের মতো। লায়ার্স প্যারাডক্স যেখানে আপনারা যদি মনে করার চেষ্টা করেন, এই আলোচনাটা আমি সংক্ষিপ্ত করবো, মানে লায়ার্স প্যারাডক্সে বেশি যেতে যাব না, তাহলে আবার আমরা এটা শেষ করতে পারবেন। লায়ার্স প্যারাডক্স কি, যে সেই বিখ্যাত কথা ছিল যে এ ক্রেটান টেলস দ্যাট অল ক্রেটানস আর লায়ার্স। তো একজন ক্রিট দেশের অধিবাসী সে বলল যে সব ক্রেটানরাই লায়ার, সব ক্রিট দেশের অধিবাসী লায়ার। তো এটা যে বলছে সে নিজেই একজন ক্রিট দেশের অধিবাসী, তো তিনি কথাটা বলছেন যে সব ক্রিট দেশের অধিবাসী লায়ার। যদি এইরকম হয়ে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে আমরা ওই ক্রিট দেশের অধিবাসীর এই বক্তব্যটাকে বিশ্বাস করব কি করব না। হ্যাঁ, যদি এই বক্তব্যটাকে সত্য বলে বিশ্বাস করি, তাহলে বলতে হয় যে ইয়েস, হি ইজ রাইট দ্যাট অল ক্রেটানস আর লায়ার্স। তো সব ক্রিট দেশের অধিবাসী লায়ার। যদি সব ক্রিট দেশের অধিবাসী লায়ার হয়, তার মানে এই ক্রিট দেশের অধিবাসী লায়ার, সুতরাং তার বক্তব্যটাও বিশ্বাস করা যাবে না। সুতরাং তার বক্তব্য যদি আমাদের বিশ্বাস করতে হয়, তার বক্তব্যকে আমাদের অবিশ্বাস করতে হবে। একই রকম ভাবে তার বক্তব্যকে যদি অবিশ্বাস করতে হয়, তাহলে তার বক্তব্যকে বিশ্বাস করতে হবে। কেননা অল ক্রেটানস আর লায়ার এটাকে যদি অবিশ্বাস করি, তাহলে আমরা ধরেই নিলাম যে ক্রেটানস আর লায়ার্স। হ্যাঁ, অল ক্রেটানস আর লায়ার্স। তো এইটা কেন হচ্ছে? যে এটা সেলফ রেফারেন্সের যে ক্রেটান যখন লায়ার বলছে, সে তখন নিজেকেই তার এই বক্তব্যটার কন্টেন্টের মধ্যে ওই বক্তব্যটাকেও ইনক্লুড করে। হ্যাঁ, এটাকে সেলফ রেফারেন্সিয়াল প্যারাডক্স অফ সেলফ রেফারেন্স বলতে পারি, বা প্যারাডক্স ডিউ টু সেলফ রেফারেন্স বলতে পারি, বা সেলফ কন্টেনমেন্ট বলতে পারি। মানে একটা সেন্টেন্সের কন্টেন্টের মধ্যেই সেই সেন্টেন্সটা রয়েছে। হ্যাঁ,
তো যদি আমরা এপিস্টিমোলজিকে এপিস্টিমোলজিকে ন্যাচারাল সায়েন্সের পার্ট বলি, আবার ন্যাচারাল সায়েন্সকে এপিস্টিমোলজির পার্ট বলি, তাহলে ন্যাচারাল সায়েন্স এপিস্টিমোলজি, বা আমি বলি যে ন্যাচারাল সায়েন্স এপিস্টিমোলজিকে কন্টেন্ট করে, আবার এপিস্টিমোলজি ন্যাচারাল সায়েন্সকে কন্টেন্ট করে, তাহলে তো এরকম সেলফ রেফারেন্সিয়াল ব্যাপারটা হচ্ছে, মানে একটা কিছু সে নিজেকেই কন্টেন্ট করে। হ্যাঁ, দিস এইটা ওই লায়ার প্যারাডক্সের মতোই অনেকটা হলেও কোয়াইন বলছে যে এটা অতটা ভিসিয়াস নয়। হ্যাঁ, ভিসিয়াস নয় মানে লায়ার প্যারাডক্সটা যেমন রিজলভ করা খুব কঠিন ব্যাপার, একটা একটা যৌক্তিক সমস্যা, এটা কিন্তু অতটা যৌক্তিক সমস্যা নয়। ইট ইজ সিম্পলি দ্যাট উই আর স্টাডিং ফ্রম উইদিন সায়েন্স হাউ সায়েন্স ইটসেলফ কামস ইনটু বিং। আমরা আসলে দেখাতে যাচ্ছি যে যেটাকে এপিস্টিমোলজি বলে আমরা বুঝি, সেটা কোনো সায়েন্সের অতিরিক্ত আলাদা কিছু নয়। হ্যাঁ, সেটা সায়েন্সেরই পার্ট। এবং সেইটার যদি কোনো রকম কিছু স্টাডি করতে হয়, তাহলে সায়েন্সের মধ্যে দিয়েই তার স্টাডি করতে হবে। হ্যাঁ, সেই অর্থে একটা আর একটাকে কন্টেন্ট করে, আর একটা অন্তর্ভুক্ত হয়, এইভাবে আমরা বুঝতে পারি। সো এখানে মোটামুটি ন্যাচারালাইজড এপিস্টেমোলজির মূল বক্তব্যটা আমরা বুঝতে পেরেছি। এখানে ন্যাচারালিস্ট এপিস্টেমোলজির অনেক সমালোচনা হয়ে থাকে, অনেক সমালোচনা কি বলা যায়, সমালোচনার সম্মুখীন হয়েছেন কোয়াইন, সেই সমালোচনার উত্তরগুলো দিয়েছেন। আমরা সেই আলোচনাতে আপাতত গেলাম না, মূল বক্তব্যটা আমরা বুঝে নিলাম। যেহেতু ক্রিটিক্যাল অ্যানালিসিস করার থেকে আমাদের মূল বক্তব্যটা বুঝে নিয়ে বিষয়টাকে তার বিরুদ্ধে যে আপত্তিগুলো উঠেছে পরে আমরা বুঝে নেব। সেই জন্য আমরা কোয়াইনের আলোচনাতে আপাতত আবদ্ধ থাকি, পরে সময় পেলে কোনো এক সময় এই ন্যাচারালাইজড এপিস্টেমোলজির বিরুদ্ধে যে সমালোচনাগুলো উঠেছে সেটা আমরা আলোচনা করতে পারি। এখানে যে আমরা যে বিশেষ যে প্রবন্ধগুলো আমরা দেখে নিতে পারি, সেটা হচ্ছে ন্যাচারালাইজড এপিস্টেমোলজি বলে একটি প্রবন্ধ, যে প্রবন্ধটা তার একটি গ্রন্থ অন্টোলজিক্যাল রিলেটিভিটি অ্যান্ড আদার এসেজ। হ্যাঁ, এই গ্রন্থটি 1969 সালে প্রকাশিত এই গ্রন্থ। এই গ্রন্থে এই প্রবন্ধটি অন্তর্ভুক্ত রয়েছে। তার একটি সরি, এই প্রবন্ধটি ওই অন্টোলজিক্যাল রিলেটিভিটি অ্যান্ড আদার এসেজ এই গ্রন্থে অন্তর্ভুক্ত রয়েছে। আর আরেকটি গ্রন্থ আছে যেটা একটু আগে বললাম, দ্য রুটস অফ রেফারেন্স। এটা অ্যাকচুয়ালি একটা লেকচার সিরিজ ছিল, পল কারুস লেকচার সিরিজ, যেটা পরবর্তীকালে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। সেটাতেও এই আলোচনা রয়েছে। এবং ওয়ার্ড অ্যান্ড অবজেক্ট, হ্যাঁ, যেটা তার এই বিষয়ক আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, ফেমাস বই, যেখানে তিনি এই যে ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তার যে বিহেভিয়ারিস্ট, ল্যাঙ্গুয়েজ বিষয়ে তার কিন্তু এটা বিহেভিয়ারিজম, হ্যাঁ, লিঙ্গুইস্টিক বিহেভিয়ারিজম, হ্যাঁ, এই বিহেভিয়ারিজম ডেভেলপ করেছেন এবং র্যাডিক্যাল ট্রান্সলেশনের কথা উল্লেখ করেছেন। এছাড়াও তিনি তার শেষের দিকের যে প্রবন্ধ, যেটা আমি একটু আগে উল্লেখ করেছিলাম, ন্যাচারালিজম অর লিভিং উইদিন ওয়ান্স মিনস, হ্যাঁ, এটা এই প্রবন্ধে তিনি তার ন্যাচারালিজমের বিরুদ্ধে উত্থাপিত আপত্তিগুলো আলোচনা করেছেন এবং তার একটি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, যেটা একটি জার্নালে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে তার কমপ্লিট ওয়ার্কসে, সিলেক্টেড ওয়ার্কসেও বোধহয় এটা রিপ্রিন্টেড হয়েছে। এই আর্টিকেলগুলো এবং প্রবন্ধগুলো আমরা পড়তে পারি। ওয়ার্ড অ্যান্ড অবজেক্টের বইটা আমার কাছে এই মুহূর্তে আছে হাতের কাছে, রুটস অ্যান্ড রেফারেন্সের বইটা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, ওটাও আছে আমার কাছে। আর বাকি যে অন্টোলজিক্যাল রিলেটিভিটি অ্যান্ড আদার এসেজ, যদি আপনাদের এই এপিস্টেমোলজি ন্যাচারালাইজড এটা যদি পড়তে চান, তাহলে আমি অবশ্যই এইটা সফট কপিটা আপনাদের পাঠিয়ে দেবো, বা আপনারা খুব দক্ষ, অনেকেই আছেন খুব দক্ষ, কিভাবে কি সফট কপি খুঁজে বার করতে হয় আপনারা খুঁজে নিয়ে গ্রুপে একটু পাঠিয়ে দেবেন, শেয়ার করে নেবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমি রাখছি।
আর এই আলোচনার সাথে সাথে আমি কয়েনের আলোচনাটাকে শেষ করব, নেক্সট দিনে আমরা নেক্সট ফিলোসফারদের আলোচনা রাখবো। তো এই এই আলোচনাটা শেষ করার আগে লাস্ট একটা দুটো কথা একটু আমি বলে যাব। যে আমি কয়েন শুরু করার সময় বলেছিলাম যে কয়েনও এম্পিরিসিস্ট, কিন্তু কয়েনের এম্পিরিসিজমটা ডিফারেন্ট টাইপ। ওই যে ক্লাসিক্যাল এম্পিরিসিজম প্লাস লজিক্যাল এম্পিরিসিজম যারা ছিলেন তাদের থেকে একটু আলাদা রকমের। এবং লজিক্যাল এম্পিরিসিজমের যে বেশ কিছু তথ্য ছিল সেই তথ্য আবার নতুন ভাবে কিন্তু কয়েনের থিওরিতে ফিরে এসেছে, সেটা কিন্তু আপনারা মোটামুটি দেখলেন। তো এইভাবে আম, একটা ফিলোসফিক্যাল ট্র্যাডিশনকে বুঝতে গেলে বা পুরো পরবর্তীকালের ফিলোসফি বুঝতে গেলে সবসময় আমরা তার কনটেক্সটটা বা তার ওই হিস্টোরিক্যাল কনটেক্সটটাকে যদি বুঝে নিতে পারি, তাহলে তার যে চিন্তা ভাবনাগুলোর সোর্সগুলো বুঝতে সুবিধা হবে, বা তার ডেভেলপমেন্টটা, ফিলোসফিক্যাল ডেভেলপমেন্টটাও বুঝতে কিন্তু সুবিধা হবে। আহ, এবারে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে, চট করে কিছু প্রশ্ন নিয়ে নেব, না হলে আমরা শেষ করব।